1 এবং 2 ফেব্রুয়ারি শৃঙ্খল মুক্তির জন্য কবিতা এই ডাক দিয়ে কবিতা উৎসবের আয়োজন করে একই দিন একই সময় এরশাদ যে কবিতা উৎসবের আয়োজন করেছিল তার বিপরীতে আমরা জাতীয় কবিতা উৎসবের ডাক দিই এবং সারা বাংলাদেশে সমস্ত গণতন্ত্রমূলক কবি এবং প্রগতিশীল কবি লেখকরা আমাদের উৎসবে যোগ দেয়। কতিপয় আমলা দালাল সুবিধাবাদী পাঁচাটা কবিরা ছাড়া দেশের অন্য সব কবিরা সেদিন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। তার 2 দিন পরেই এরশাদের সঙ্গে লং ড্রাইভে যে 300 কোটি টাকা ঘুষ খেয়ে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেদিন দেশের রাজনৈতিক অঙ্গনে এক চরম বিপর্যয় নেমে এসেছিল। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি ফাটল অনৈক্য তৈরি হয়েছিল। সেদিন এই জাতীয় কবিতা পরিষদের উৎসবে সেদিন দেশের রাজনৈতিক নেতারা পুনর্মিলনে মিলিত হয়েছে। জাতীয় কবিতা পরিষদ 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতন ঘটিয়েছিল এদেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি থেকে। জাতীয় কবিতা পরিষদ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত একটি সংগঠন ছিল, কিন্তু 2008-এ হাসিনা যখন ক্ষমতাসীন হলো তখন হাসিনার পদলেহী দলদাস মুসাহেব চামচা দালাল কবিরা সেদিন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে প্রকৃত কবিরা মাথা নত করতে জানে না, তারা আপোষ করে না। আমরা সেদিন আপোষ করিনি। আমরা হাসিনার সমস্ত শাসন আমলে তার বিরোধিতা করেছি, তার বিরুদ্ধে আমরা লিখেছি, কথা বলেছি, প্রয়োজনে রাজপথে জনগণের পাশে মিছিলে কণ্ঠ মিলিয়েছি। আমাদের অনেকেরই দলদাস মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া আমাদের কবিতা ছাপেনি, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের কোথাও ডাকেনি, কিন্তু আমরা থেমে থাকিনি। কবিরা কোনো ক্ষমতার ভাগ চায় না, কবিরা জনতার ক্ষমতায়ন চায়। মাননীয় প্রধান অতিথি জননেতা তারেক রহমান, আমরা আজকে আপনার সঙ্গে আপনার কথা শুনতে এসেছি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কি কথা আমরা বলতে চাই, কি চাই আমাদের আপনার কাছে? আমরা আপনার কাছে কিছুই চাই না। কবিরা কিছুই চায় না, কবিরা মানুষের অধিকার চায়। কবিরা মানুষের ভালোবাসার জন্য কবিতা লেখে। কবিরা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষের ভালোবাসা। আমরা আপনার কাছে এই জনমানুষের জন্য আপনার যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা কবিরাও প্রত্যাশা করি। আমি বলতে চাই, আমরা যে কবিতা পরিষদ গঠন করেছিলাম, আমাদের কবিতা পরিষদে সামরিক স্বৈরাচার এরশাদের দলদাস কবিরা এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা স্বীকার করে না, সেই উগ্র মৌলবাদীরা ছাড়া আর সব দলের সব লেখক কবিদের জন্য আমাদের দরজা। সেই অভ্যুত্থানে নির্বিচারে নারী, শিশু, ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে তারা শব্দটি করে। আমরা ধিক্কার জানাই,
আমরা ঘৃণা জানাই সেই সব দলদাস কবিদের। তারা আজকে কোথায়? তারা আজকে গা ঢাকা দিয়েছে, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি তারা চুপ করে নেই। তারা নানাভাবে নানা জায়গায় ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাই নানা জায়গায় নানাভাবে তারা এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমরা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে চাই। হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ এদেশের কোন লেখক কবিদের সংগঠন কিংবা সাংস্কৃতিক সংগঠন যে ভূমিকা নেয়নি, আমরা সেই ভূমিকা নিয়েছি যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই প্রেস ক্লাবে প্রথম যখন রাষ্ট্র পুনর্গঠনে লেখক কবিদের ভূমিকা শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করি, সেই সভায় বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি নুরুল ইসলাম বনি, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, সাইফুল হক, মুজাহিদ ইসলাম সেলিম, আবু সাইদ খান সহ এদেশের খ্যাতিমান লেখক কবিরা অংশগ্রহণ করে। পরবর্তীতেও আমরা যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করি সেখানেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমাদের অন্যান্য সব দলের নেতারাই আমাদের অনুষ্ঠানে, এমনকি আমাদের দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম সলিমুল্লাহ খান সাহেবও আমাদের এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে। আমরা এই পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করছি যে লেখকরা, কবিরা কি ধরনের রাষ্ট্র চায়, কেমন সমাজ ব্যবস্থা চায়, আমরা তাদের কাছে শুনতে চাচ্ছি, জানতে চাচ্ছি। কিন্তু আমরা আলোচনা করতে যে দেখেছি যে লেখক, কবি, বুদ্ধিজীবী যারা মুক্ত চিন্তা করে, যারা জাগ্রত বিবেক রাখে, পৃথিবীর যে কোনো জাতীয় মুক্তি সংগ্রাম কিংবা রাষ্ট্র বিপ্লবে নাজিম হিকমতের কথা বলেন, লোরকার কথা বলেন, ভারত মহাদেশে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত সহ সমস্ত লেখক কবিরা সবসময় সমস্ত নিস্তব্ধতার বিরুদ্ধে, অবরুদ্ধতার বিরুদ্ধে প্রথম ঠোঁট খুলেছে। বাংলাদেশের কবিরাও সবসময় সেটা করেছে। আমরা লক্ষ্য করলাম যে রাজনৈতিক নেতৃত্বের সাথে লেখক, কবি, বুদ্ধিজীবীদের চিন্তার একটা ফারাক, সেই ফারাকটা ঘোচানোর জন্য আমরা এই ধারাবাহিকভাবে মত বিনিময় করছি। জাতীয় কবিতা পরিষদের মত বিনিময় সভা, বিষয় গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়। সম্মানিত জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মাননীয় নেতৃবৃন্দ, জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই অন্তরের গভীর থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। গত 15 বছরের অমানিসা, দমন পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনার নেতৃত্বে বিএনপি যে দৃঢ়তা, ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়েছে তা ইতিহাসে নৈতিক সাহসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণের দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিশেষে রক্তাক্ত জুলাই অভ্যুত্থান রূপ নেয়, যেখানে অসংখ্য তরুণ, যুবক, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন উৎসর্গ করেছেন। কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ চিরদিনের জন্য হারিয়েছেন দৃষ্টি। এ রক্তঋণ কেবল রাজনৈতিক পরিবর্তনে নয়, বরং ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র নির্মাণের অঙ্গীকারে পরিশোধ করা হবে। রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ দায়িত্ব। আমাদের দৃঢ় বিশ্বাস, রাজনৈতিক দলের প্রধান করণীয় হল জনগণের সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও আইনের শাসন নিশ্চিত করা। অন্যদিকে জাতীয় কবিতা পরিষদের ভূমিকা দার্শনিক ও সাংস্কৃতিক, যেখানে নাগরিক চেতনা জাগ্রত করা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং ইতিহাস, শিল্প, সাহিত্যের মাধ্যমে জাতীয় পরিচয়কে দৃঢ় ভিত্তিতে দাঁড় করানো। প্রয়োজনে আমরা জনগণের সঙ্গে রাজপথের সংগ্রামে সামিল হব, প্রয়োজনে আমরা জীবনও দেব। রাজনৈতিক পরিবর্তন ও সাংস্কৃতিক পুনর্জাগরণের এই দ্বিমুখী সমন্বয় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ। আমরা আগামী দিনে একটি সংস্কৃতির সনদ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছি, যা জাতীয় মূল্যবোধকে সংহত করবে, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশনা দেবে। জাতীয় কবিতা পরিষদের প্রস্তাবনা সমূহ সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন। সংবিধানে রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে, যা জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে। ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনাকে সংবিধানে সুরক্ষিত ও সম্মানজনক স্থান প্রদান। স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন হিসেবে প্রতিস্থাপন এবং এর বিপরীতে কোনো আইন, নীতি না গ্রহণ করা। অর্থনৈতিক বৈষম্য ও সার্বজনীন সুরক্ষা, বেকার ভাতা, স্বাস্থ্য বীমা, প্রবীণ ও মাতৃকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষার সার্বজনীন ব্যবস্থা প্রবর্তন, ন্যায্য কর নীতি, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় নিশ্চিত করা। অসাম্প্রদায়িক চর্চা, ধর্ম, বর্ণ, ভাষা ও লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে আইনি ও নৈতিক অবস্থান গ্রহণ এবং শিক্ষা, গণমাধ্যমের মাধ্যমে সহিষ্ণুতা ও সম্প্রীতির প্রসার। সংস্কৃতিকে বিভাজনের নয়, বরং জাতীয় ঐক্যের অবিচ্ছেদ্য সেতুতে পরিণত করা। প্রতিটি মানুষকে সৃজনশীলতার ধারায় অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং আইনের সমান প্রয়োগ। তরুণ ও নারীর সম্পৃক্ততা, রাষ্ট্র নির্মাণে তরুণ ও নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ। মত প্রকাশ ও সৃজনশীলতার নিরাপত্তা, সকল দমনমূলক আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল বা সংস্কার। কবি, সাহিত্যিক, শিল্পীদের জন্য সাংস্কৃতিক অভয়ারণ্য নিশ্চিত করা। সাংস্কৃতিক ও নৈতিক পুনর্জাগরণ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় জাতীয় সাংস্কৃতিক নীতি প্রণয়ন। জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা, সহিংসতা, ঘৃণা ও বিভাজন প্রতিহত করে শান্তি, ঐক্য, সম্প্রীতির মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও বিশ্বের সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। আপনাদের সময় এবং মনোযোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের আপসীন গণতান্ত্রিক আন্দোলনের নেতা, এই উপমহাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় তারেক রহমান, আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনি কবি সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময়ের জন্য আমাদের সামনে হাজির হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতা থাকাকালে তিনি অনেক কবি সাহিত্যিকের সঙ্গে মত বিনিময় করতেন। সৈয়দ আলী হাসান, আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, আল মাহমুদ, আল মুজাহিদি, সব কবিদের সঙ্গে তিনি মাঝে মাঝে বসতেন। আমরা ইতিহাস থেকে সেটি পেয়েছি। আমাদের দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী খালেদা জিয়া আমাদের সঙ্গে বিভিন্ন পয়লা বৈশাখ সহ বিভিন্ন সময়ে কবি সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। আমরা তাকে বই উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সম্মানিত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমরা কথা না বাড়িয়ে কয়েকটি মুদ্রা কথা বলতে চাই যে গত 15 বছর ধরে ফ্যাসিস্টরা আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির উপরে, লেখকদের উপরে, সাংবাদিকদের উপরে যে নির্যাতন চালিয়েছে এবং বিএনপি যে ধৈর্যের সঙ্গে যে অকুতোভয় সাহস প্রদর্শন করে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবের পরে এক শ্রেণীর উগ্র মৌলবাদী শক্তি, এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। কিন্তু আমরা লক্ষ্য রেখেছি প্রকৃতপক্ষে এদেশের জনগণের মুক্তি কারা চায়, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপোষ করেনি বলে এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলকে কেউ ভাঙতে পারেনি। ভাঙার শক্তি নেই, কারণ দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মুক্তির জন্য যে রাজনৈতিক শক্তি কাজ করে মানুষ তাদের ভালোবাসে। আমরা অপেক্ষায় আছি আমাদের জননেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন। দেশ কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আমরা নির্বাচন চাই, একটি সুষ্ঠু জাতীয় সংসদের নির্বাচন যেখানে মানুষের জনপ্রতিনিধিদের কথা বলার অধিকার থাকবে। জনাব তারেক রহমান, আপনি একটি জাতীয় সরকারের প্রস্তাবনা রেখেছিলেন, সেটিও উত্তম। যদি সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে দেশের জন্য সেটা মঙ্গলময় হবে। আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি পিআর পদ্ধতি এক নির্বাচনের কথা বলা হচ্ছে, যেটি সম্পূর্ণ এদেশের জন্য, এদেশ না সারা পৃথিবীর যে কোনো জায়গায় এটি ঘটেছে, নেপাল সহ বিভিন্ন দেশে, সেটি কিন্তু টেকেনি। বারবার সরকার পরিবর্তিত হয়েছে 2-1 মাসের মধ্যে। আমরা এই পদ্ধতির কথা যারা বলে তারা কিন্তু এদেশের রাজনৈতিক শত্রু, সাংস্কৃতিক শত্রু। আমরা তাদের প্রতিহত করতে চাই, লেখক কবিরা তাদের প্রতিহত করতে চাই। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, চিন্তার মুক্তি আন্দোলনে বিশ্বাস করি। একটা নলেজ বেস সোসাইটি করবার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন এবং আমরা সেই সময় সব লেখক, কবি, সাহিত্যিকরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের স্থাপকতা দিয়ে বই লিখলে শুধু তাদের বই সরকারিভাবে কেনা হতো। আমাদের বই কোনোদিন কেনা হয়নি। 17 বছরে একটি বই আমাদের নেওয়া হয়নি। শুধু আমরা বলবো আমরা অপেক্ষায় আছি আমাদের মাননীয় নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং আমরা একটি উজ্জ্বল বাংলাদেশ দেখতে পাবো। সবশেষে সুকান্তের সেই বিখ্যাত কবিতা বলতে চাই, বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুচিত্র কর চিত্ত, বাংলার মাঠ দুর্জয় ঘাটে বুঝে নিক দুর্বৃত্ত, মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন, ঘরে তোলো ধান বিপ্লবী টান, প্রস্তুত রাখো কাস্তে, গাউসারি গান হাতিয়ারে শান, দাওয়া জুলাই অস্তে। ধন্যবাদ। এই জায়গা করে নিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত আছেন যিনি বিএনপির রাজনীতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গিয়ে গুমের শিকার হয়েছিলেন, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের কবিতা পরিষদেরই
একজন কবি, সাবেক এমপি, বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন আজকের যে আয়োজন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ আহমেদ আলমগীর পাভেল। উপস্থিত আছেন যিনি বিএনপির ধ্যান ধারণাকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করে ইতিমধ্যেই জনপ্রিয়তায় অনেককে ছাড়িয়ে গেছেন, মাহাদি আমিন। উপস্থিত আছেন মিডিয়া সেলের অন্যতম সদস্য শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরা যে আলোচনা করতে এসেছি, জাতীয় কবিতা পরিষদের কবি রেজাউদ্দিন স্টালিন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি বিপ্লবী কবি মোহন রায়হান সহ যারা বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আজকের আয়োজনে এসেছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সাহিত্য, মঞ্চ নাটক, রেডিও, টেলিভিশন চ্যানেলগুলো দলকানা হয়ে উঠেছে। আমাদের শিশু সাহিত্যে এবং শিল্প সাহিত্যের সূতিকাগার শিল্পকলা, শিশু একাডেমি, বাংলা একাডেমি, নজরুল একাডেমি, জাদুঘর, এফডিসি, জাতীয় গ্রন্থ কেন্দ্র সহ সবগুলি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। এখনো ফেসিবাদীর দোসররা সেই সমস্ত প্রতিষ্ঠানে স্বস্থানে বহাল আছে। শুধু জাসাস করি এই অপরাধে 17 বছর টেলিভিশন রেডিওতে ডাকে নাই। আমি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসাবেও তাদের কোনো কৃপা আমি পাই নাই, যদিও আমি কোনো কৃপা চাই নাই, কিন্তু তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা শুধু বিক্রি করার বিষয়ে ছিল, কোনো প্রেরণার উৎস ছিল না। ভার্চুয়ালি যুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের সাথে আরও আছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাহিত্যিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রিয় বন্ধুগণ। আমরা জানি তাকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা ও স্নেহ জানিয়ে সামনে উপবিষ্ট আমাদের সকল কর্মীবৃন্দ যারা বিএনপির সাথে কাজ করে থাকছেন, আজীবন ধরে কষ্ট করে যাচ্ছেন, সেই সাথে আমার কবি বন্ধুরা, সেই সাথে সাংবাদিক, ফটোগ্রাফার সবাই এসছেন। কেন এসেছেন? আমাদের দাবি দেওয়া কি আছে সেটা বলার জন্য, মত বিনিময় করার জন্য। সভাপতি তারেক রহমান এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীমণ্ডলী, আমি খুব কম বলবো। আমি বলবো লেখকের স্বাধীনতা চাই, এবং লেখক যা হারায় স্বৈরাচারের কারণে, কর্তৃত্ববাদিতার কারণে, সেখানে সব শ্রেণী পেশার মানুষদের একটা অনবদ্য ভূমিকা ছিল। বিশেষভাবে যারা কবি, সাহিত্যিক এবং সৃজনশীল মানুষ ছিলেন, আপনারা অনেকেই বঞ্চিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বারবার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের নামে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। তারপরও একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনারা রাজপথে ছিলেন। কেউ পেখম মেরে উঠছে আজকে শরতের একটা অপরাহ্নের এই এখন চমৎকার একটা বাতাবরণের পরিবেশে। এখানে আপনারা কেউ বক্তব্য শুনতে আসেননি। আমরা কবিদের কাছ থেকে এই বাংলাদেশ বিনির্মাণের যে পটভূমির কথা শুনেছি, যে বঞ্চনার কথা শুনেছি, সেটি আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে আগামী দিনের বাংলাদেশ কেমন হওয়া দরকার। বাংলাদেশ বিনির্মাণের চিন্তা চেতনায় যে কবি লালন করেন তিনি তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা, আমরা এখানে সবাই কিন্তু রাজনীতির কথা বলেছি, আমরা পলিটিক্সের কথা বলেছি সবাই,
সবাই গণতন্ত্রের কথা বলেছি, সবাই জীবনের কথা বলেছি, সবাই আমার অধিকারের কথা বলেছি। এই অধিকার, গণতন্ত্র, সকল কিছু প্রতিষ্ঠার জন্য একজন কবি দরকার, যে কবিতার মননশীলতায়, তার চিন্তায়, তার চেতনায় এইসব কবিতা লেখেন। সেই কবি তারেক রহমান আমাদের মধ্যে আজকে উপস্থিত। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। গণমানুষের ভরসার স্থল, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান, আমার পুরাতন বন্ধু কবি, বিপ্লবী কবি মোহন রায়হান সভাপতি, এখনো দেখলে বিশ্ববিদ্যালয়ের মহসিনগর বারান্দায় পদচারণা করছে মনে হয়, প্রিয় কবি রেজাউদ্দিন স্ট্যালিন, সম্মানিত সকল কবি সাহিত্যিক বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখানে আপনারা সবাই কবি, আমি একমাত্র গদ্যকার। আপনারা, হ্যাঁ, প্রকাশকটা পরে বলবো, এবং আমি একমাত্র গদ্যকার, আপনারা সবাই পদ্যকার, যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়ে উঠছে না। হ্যাঁ, বিপ্লবী কবি মোহন রায়হান বললেন, আমি ওনার একটা কবিতার বই প্রকাশ করে দিয়েছিলাম, এই জন্যই বলছে প্রকাশক, এবং বলছিলেন যে আপনি অমর হয়ে গেলেন আমার বই প্রকাশ করে। তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা, 324 নম্বর মহসিন হল, ডক্টর সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই, ওনার রুম, উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন, ওনার রুমে থাকতাম। সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়োবৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল, আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ। সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আর কি, তবে আমি কবি হতে পারিনি। তিনি যা হতে চান তাই হতে পারতেন, যা হতে চাননি তাও হয়ে গেছেন, এবং কন্টেম্পোরারি বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি। যাই হোক, তিনিও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য, আপনারা সবাই জানেন। সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম, আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত। যাই হোক, আজকে যে এখানে আপনারা দাবিনামা বা প্রস্তাবনামা দিয়েছেন, আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরাও বোধহয় গয়রহ রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। তা না, আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন, কিন্তু নিজেরা এটা বোধহয় হৃদয়ঙ্গম করেন না যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি, অথবা কিছু কিছু বিষয় এখনই সংবিধানে আছে, আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য পড়তে যান নাই বলেই হয়তো এতটা মনোযোগ দেন নাই, কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ। যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার, ইদানিং সনদের বেশি উচ্চারণ হয়, জাতীয় সনদ, এই সনদ, ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি। এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ। যাই হোক, এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে, সন্দেহ নেই, সাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে। যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন, তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্ব দেয় অথবা রাখে, তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারবো, কতটুকু বাস্তবায়ন করা যায়, কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায়, এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না। কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট 11টা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন যে সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন, আমি যদি বলি এগুলো কেবলই শব্দবিলাস এবং বাক্যবিলাস, হয়তো আপনাদের জ্ঞান চর্চার বহিঃপ্রকাশ হতে পারে, কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন? বলেছেন সংবিধানে রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে, যা জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে।
সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন, সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না, ধারণ করা যাবে না। হ্যাঁ, আমরাও বলবো আপনাদের সাথে আমরা একমত, সারা জাতি একমত, অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুকে আমরা ধারণ করব, এর বেশি কিছু তো না। তো সুতরাং সবকিছু কবিতার ভাষায় যদি আপনারা, আমরা সম্মত হয়েছি। কারণ আর্টিকেল 8 অনুসারে যেটা এখন বর্তমানে বিদ্যমান, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের সেটা মূলনীতি, যেখানে আপনাদের এখানে অনেকের মত পার্থক্য থাকতে পারে এই বিষয়ে, সেই জন্য আমি এখানে বেশি এগুলো নিয়ে আলোচনা করব না। সেখানে ধর্মনিরপেক্ষতা আছে, অন্যান্য বিষয় আছে যেগুলোর সাথে আমরা কেউ একমত নই, কেউ আবার একমত, কেউ এটা চায়। যাই হোক, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে সেই মূলনীতি তারা নির্ধারণ করবে। মূলনীতি যাই নির্ধারণ হোক, তার সাথে এটা অন্তর্ভুক্ত থাকবে। হয়ে গেল আপনাদের এই দাবিটা পূরণ। অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সার্বজনীন সুরক্ষা, এখানে আপনারা যা লিখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এই বিষয়ে অবশ্যই বলবেন যদি এই কাগজটি ইতিমধ্যে আপনার কাছে থাকে। এখানে বেকার ভাতা, স্বাস্থ্য বীমা, প্রবীণ ও মাতৃত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষা সার্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি, ন্যায্য কর নীতি, কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আপনারা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই আমাদের নেতার বক্তব্য বিভিন্ন সময় শুনে থাকবেন। এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের 31 দফার নিরিখে দেওয়া হয়েছে, সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য এখানে ডক্টর পাভেল আছেন, ওনাকে সহ আরো অনেককে সহ সেই কর্ম পরিকল্পনা, বিশদ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। কবিদের মধ্যে এসে পড়ে গেলাম, সেই জন্য বলা আপনাদের জন্য, আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল। আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো, আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনি ভাই যে একজন কবি, এর আগে আমি এটা আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, সেটা জানতাম না, তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি, আমি কোনোটাই জানতে পারিনি। তবে যাই হোক, তো ওনার ভাষায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা। কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে? আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না? পাথরের বাগানে পুষ্প ফোটানোর চিন্তা করতে পারেন না? আপনারা কি বলে যে দেয়ারে, আমি বলিনি আবার, যাই হোক, দেয়ারে হিসবে আপনা মোকাম পয়দা কর, যেটা আছে আর কি, যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন, আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা, নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গুলো সে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন, সেরকম কবি হবেন। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ, 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই বয়ান নিয়ে আসবেন। যে সমস্ত কলম, আমি এখন বললে তো অন্যরকম, যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। তারা যখন মানুষের উপরে গুম, হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য। আমরা আপনাদের স্বাধীন হয়, কোন জাতি মুক্ত হয়, সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয়, সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয়। সেভাবে আপনারা পাহাড়ের চট্টানে বসে পরোয়াজ করে আপনাদের জন্য আরো আসমান আছে, আরো আসমান আছে, সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ডস আই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্যুতি হয়, কি কি সৌন্দর্য লাগানো লাগে, সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন। সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে, এই জাতিকে সমৃদ্ধ করবে। এর বেশি আমি বলতে পারবো না। আমাকে বিশেষ করে দেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক, সংস্কৃতি সেবীবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথি এখানে জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত,
সম্মানিত সভাপতি, অতিথি ইসলাম মনি, ডক্টর পাবেল সহ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। কবি সাহিত্যিকদের কাছে আমার মনে হয় মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয়। তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম, আমাদের সুখ দুঃখ, ভালোবাসা, উচ্ছ্বাস, আনন্দের প্রতিচ্ছবিও কবি সাহিত্যিক বৃন্দ। আমরা আমাদের বেদনা, কষ্ট, যন্ত্রণার মুহূর্তের যে শব্দের যে পংক্তিমালা, এগুলোর যেমন সহানুভূতির বিষয়গুলো বন্ধু হয়ে আসে, ঠিক তেমনি আবার বিজয়ের আনন্দ উৎসবের আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের, এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে অনেক বিদ্রোহী কবি নজরুল ইসলাম কবি বলেই হয়তো বলতে পেরেছিলেন, নত শির ওই শিখরহীন আজকে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি শহীদুল্লাহ লিখেছিলেন, জাতির পতাকা খামচে ধরেছে আর পুরনো শকুন। তখন আমরা সবাই সকুচিত প্রত্যয় ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তি যোদ্ধাদের লিখেছিলেন। এটার প্রকাশ আমরা দেখেছি 90-এর দশক, এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত 1.5 যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে, যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। এভাবেই কবি সাহিত্যিকরা, সম্মানিত উপস্থিতি, কিন্তু এইভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয় সমার্থক হয়ে উঠেছেন। যেমন শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন। একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক এমনি ভাবে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণারী শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল, বাংলাদেশী জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করেন গভীর শ্রদ্ধাবোধকে। শহীদরা সেই আদর্শের প্রতিটি নেতা কর্মীর মাঝে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনে প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন, কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের ভিন্ন মত পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে
কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমি আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের পাশে, সেটি আমাদের লক্ষ্য। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, মানে পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বা খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না, এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এটা কিন্তু সকলের মধ্যে কমন। এই দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন, এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই, এখানে আপনারা আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।